সালের ৯ই আগস্ট আমাকে প্রথম এই সরকার অর্থাৎ আওয়ামী সরকার প্রথম আমাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থেকে। দেখেন, আমি ঈদের কয়েকদিন পরে আমাদের প্রীতি সমাবেশ ছিল সাবেক ছাত্র যারা আমাদের ছাত্রজীবন শেষ করে তাদের নিয়ে। আমি বোধহয় ৩০-৩৫ জন ভাইকে নিয়ে মোহাম্মদপুরে একটা জায়গায় একটা অফিসে আমরা বসছি। পুলিশ তথ্য পেয়েছে, তখন বিপ্লব কুমার ওখানে ডিসি। তো হ্যাঁ, পলাতক বিপ্লব কুমার প্রথম আমাকে গ্রেপ্তার করে ওখান থেকে নিয়ে যায়। আমি বক্তৃতা করতেছি, দেখেন তাদের কত মিথ্যাচার ছিল। আমি এরকম বক্তৃতা করতেছি বসেই, আমার সামনে তখন ৩০-৩৫ জন ভাই। তো বক্তৃতা করতে করতে আমি দেখতেছি যে ওয়াকিটকি আছে এবং পিস্তল তার কাছে আছে। তা আমি দেখেই বুঝতে পারছি যে এরা ঢুকে গেছে। আমাদের ইনফরমার যারা ছিল তারা এটা বুঝতে পারেনি। মজার ব্যাপার হচ্ছে, যে দায়িত্বে ছিল, মানে আমাদের তথ্য বিভাগের যে দায়িত্ব ছিল, সে আল্লাহর উপর ভরসা করেছে। আর তারপরে আমার সাথে অ্যারেস্ট হয়েছে। তো আমি বললাম যে ভাই, আপনার তো তথ্য বিভাগের দায়িত্ব ছিল, আপনি কি খেয়াল করতে পারেন নাই? তো আমি ওই বিপদের মধ্যে হেসে দিয়েছি। বললো যে মাসুদ ভাই, আপনার বক্তৃতা যখন শুরু হয়েছে আমি আসলে এগুলো সব ভুলে গেছি। আমি আমার দায়িত্ব রেখে আমি বক্তৃতা শোনার জন্য বসে গেছি। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। আমি বললাম, আমার কোনো অসুবিধা নেই। ওই পুলিশ যে অ্যারেস্ট করতে গেছে, যারা দেখেছে আমার বক্তৃতা চলতেছে, তারা মনে করছে এত লোক এখানে আছে, এটা বুঝতে পারেনি। এরা ওই যে ফাঁকে ফাঁকে গাড়ি ডেকে ফেলছে। প্রথমে গাড়ি একটা আসছিল, পরে নিচে নেমে দেখলাম তো প্রায় 10-12টা গাড়ি চলে আসছে। গাড়িটা কার কাজ করছে? তা আমি যখন দেখে ফেলছি, আমি ভাইদেরকে বললাম যে আপনারা ভয় পাবেন না, আমাদের হয়তো অ্যারেস্ট করার জন্য প্রশাসনের লোকরা আসছে, আপনারা স্বাভাবিক থাকেন। এটা বলার পরে ওই যে প্রশাসনের যে সে বললো যে মাসুদ ভাই, আপনি বক্তৃতা বন্ধ করেন না। হ্যাঁ, বলছি আপনি বক্তৃতা বন্ধ করেন না, আপনি বক্তৃতা চালান, আপনার বক্তৃতা ভালো লাগতেছে আমাদের। মন থেকে বলছে না কি বলছে আল্লাহ মালিক ভালো জানে, হয়তো প্রস্তুতির জন্য সময় নিচ্ছে, হইতে পারে, আবার মন থেকে বলতে পারে। বলছে আপনার বক্তৃতা আপনি চালান, আপনি বক্তৃতা থামায়েন না, কারণ তাহলে লোকেরা নাড়াচাড়া করবে, আমাদের অসুবিধা হবে। আর আপনার বক্তৃতা আমরা শুনতেছি, ভালো লাগতেছে, এবং আমরা এই ওয়াকিটকি দিয়ে আমাদের হেডকোয়ার্টারে আমরা আপনার বক্তৃতা শোনাচ্ছি যে আপনি কী বক্তৃতা করতেছেন। তা আমি বললাম যে ভাই, আপনারা প্রশাসনের লোক চলে আসছেন, আর্মস দেখাচ্ছেন, ওয়াকিটকিতে শব্দ শোনা যাচ্ছে, এই সময় কি আর কেউ আমার এই বক্তৃতা শুনবে? বরং আপনারা যে কাজে আসছেন চলেন। আমি এই বলে আমি উঠে হাঁটা শুরু করছি। আপনি নিজেই? হ্যাঁ, আমি জানি যে এখান থেকে তো তারা কোনো কনসিডার করবে না, চলেন। তো আমি জুতা পরতে গেলাম, বললো যে জুতা লাগবে না। আর দেখেন প্রথম ভাষাটা কী ছিল আর এখন কি বলছে, জুতা লাগবে না। আমি বললাম জুতা নেবো না? বলছে যে না, জুতা লাগবে না। লাইভই থাকবে কি না, আপনি জুতা দিয়ে কী করবেন? হ্যাঁ, ওই কেবে জুতা লাগবে না, চলে। তো জুতা ছাড়াই আমরা যে কজন ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে গেল। নিয়ে গিয়ে তো দেখি যে মানে আমরা যাওয়ার আগে মিডিয়া হাজির হয়ে গেছে সব, মানে ওই ফাঁকে সব কাজ কমপ্লিট করছে, মিডিয়া হাজির। আমি তখন ছাত্র শিবিরের আমাদের পল্টন থানায় আজ কাজ করি, মহানগরী প্রচার বিভাগে সময় দিই। এই কোনো পরিচয় নেই, পরিচয় কি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিসে। আমি দেখে হাসতেছি, আমি বললাম যে এটা কী আপনারা করতেছেন? বললো যে এটা প্রশাসনের নির্দেশনা, আমাদেরকে এভাবে স্ক্রল দিতে বলা হয়েছে। ঠিক আছে, দেন। ডিসি বিপ্লব আমাকে ডাকলো, এরকম টেবিলে বসে আমাকে বলল যে আপনার সাহস কত বড়? কেন? আমার সাহসে কী হইলো? বলে যে আপনি ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় ঢুকছেন, আপনার কি এটা জানা নাই যে এখানে একটা পিঁপড়া ঢুকতে এবং বাইরে হইতে আমার অনুমতি লাগে? আমি বললাম, ওটা কি বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নাকি? বলছে এত কথা বললেন না, টের পাবেন। আমরা সেটা তো ভিন্ন জিনিস, আপনাকে গ্রেপ্তার করছেন, আমাকে আইনের হাতে তুলে দিবেন, আইন ব্যবস্থা নেবে যদি মামলা থাকে। এরপরে কম্পিউটার ওপেন করলো, কম্পিউটার ওপেন করে আমার সব মিছিল দেখাইতেছে, বলছে এটা আপনি না, এটা আপনি না, এটা আপনি না। আমি বললাম ভাই, সবই তো আমি, ঠিকই আছে। মিছিল কি অন্যায়? সমাবেশ কি নিষিদ্ধ করা হয়েছে? এই কারণে কি আমাকে গ্রেপ্তার করা হবে? আর এই মিছিল মিটিং দেখায় আপনি আমাকে কি বুঝাইতে চান? বলছে যেটা বুঝাইতে চাই সেটা হলো যে এই পুরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নেপথ্যে মূল হলেন আপনি। আমি বললাম আমি তো শিবির ছাড়ছি এখন থেকে 7 বছর আগে, 2007 সালে আমি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম শেষ করে আমি জামাতে। বলছেন আপনি শিবির ছাড়ছেন, বাট শিবির এবং জামাত দুটাই আপনি চালান। আমি সর্বনাশ করছেন, আমার এত যোগ্যতা এটা তো আমি জানি না, আপনারা জানলেন কীভাবে? বলছে এটা জানেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনার কথায় শিবির চলে, আপনার কথায় জামাত চলে।
আপনারা বহুদিন ধরে খুঁজতেছি, আপনার নামে 20 লাখ টাকার আমার তখন ডিক্লারেশন আছে যে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে ধরে দিতে পারলে একদম পুলিশের ডিএমপিতে ছিল, ঘোষণা ছিল আমাদের এরকম 20-25 জনের, তার মধ্যে নাম্বার 1 আমাকে। এটা হলো 28 অক্টোবর থেকে আমাকে টার্গেট, 2006 সালের। এবং এটা আওয়ামী লীগ বহুদিন মানে বিভিন্ন জায়গায় এটা দেখাতো, প্রজেক্টরে দেখাতো। আমাকে নাম দিয়েছিল নিজামী মুজাহিদের সেনাপতি। এই স্ক্রল করে আমাকে দেখাইতো, কি দেখাইতো, আমার হাতে একটা ছোট, এত 1 হাত পরিমাণ বা তার ছোট একটা লাঠি নিয়ে আমি তখন, অথচ তারা মানে স্ট্যান্ড গান ব্যবহার করেছে, AK-47 ব্যবহার করেছে, চাইনিজ পিস্তল ব্যবহার করেছে। বিপরীত পক্ষে যারা ছিল 14 দলের আওয়ামী লীগের শেখ হাসিনার তৎকালীন নির্দেশে যে লগি বইটা, মূলত তো লগি বইটা শোপিস, আসলে তো নিয়ে আসছিল একদম সব আগ্নেয়াস্ত্রগুলো। তো তখন থেকে তারা আমাকে টার্গেট করেছে। ওই সময়ে তারা আমাদের এই অফিসে আগুন ধরাতে চেয়েছিল, এই মহানগর অফিস, এখান থেকেই আমাদের প্রোগ্রাম উত্তর গেটে ছিল, অফিসে আগুন ধরাতে চেয়েছিল। ওই প্রোগ্রামটা আমাদের ব্যর্থ করতে চেয়েছিল এবং আমাদের তারা মূলত একটা ভয় তৈরি করতে চেয়েছিল। সেদিন তারা ব্যর্থ হয়েছে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা আমরা লড়াই করেছি। শেষ পর্যন্ত তৎকালীন বিডিআর এবং পুলিশ সহ এসে আমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং করায় আমি বললাম যে একটা লোক তাদের ওখানে থাকা অবস্থায় আমরা এখান থেকে যাব না। আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আমি বললাম ভাই দেখেন সকাল থেকে আমরা একসাথে আসি, আপনারা প্রশাসনের লোকরা আছেন, আমরা আপনাদেরকে কিন্তু কোনো ক্ষতি করি নাই, সুতরাং আপনারা তাদেরকে সরাইতে হবে আগে, তারপরে। আবার ওদের সাথে কি কথা বললো, ওরা গেল, তারপরে আমরা আমাদের ভাইদেরকে নিয়ে, আমি তখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করি, এই পাশেই আমাদের শিবির অফিস, আমি ওখানে আসলাম। এসে এই কথাটা বলা খুব প্রয়োজন যে ছাত্র শিবিরকে ভয়ঙ্কর, এটা ওইটা বলে না। আমি এসে দেখলাম 11টা লোক শিবিরের নিচতলায় বসে আছে, কারো জুতা নাই, কারো জামা নাই, কারো গেঞ্জি নাই, মানে কেউ শুধু আন্ডারওয়্যার পরা। আমি ওখানে একজন দায়িত্বশীল, আমি বললাম এই কী হয়েছে, এরা কারা? বলছে মাসুদ ভাই আপনার অপেক্ষায় আছি। আমার অপেক্ষায় কেন, এর কী অসুবিধা কী? বলছে এগুলো সব ধরে নিয়ে আসছে, এগুলো সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র মৈত্রী হচ্ছে এগুলো। তা আমি বললাম যে এদের যে ধরে নিয়ে আসছো, তো এরা কি স্বীকারোক্তি করেছে? বলছে না, কেউ স্বীকার করতেছে না এরা ছাত্রলীগ, যুবলীগ। তা আমি বললাম স্বীকার করতেছে যদি না হয়, তাহলে তুমি এদের ব্যাপারে কী অ্যাকশন নিবা, কিসের ভিত্তিতে নিবা? এরা ছাত্রলীগ যদি হয় তাহলে তো মাঠেই তার ব্যাপারে ফয়সালা হওয়া উচিত ছিল। এখন তাদেরকে আলাদা করে নিয়ে আসা হয়েছে এখানে, এই অবস্থায় তাদেরকে তো কোনো পানিশমেন্ট দেওয়ার বিধান নাই, এটা হইতে পারে না। আমার সাথে মানে সিভিয়ার আর্গুমেন্ট হলো। আমি বললাম অসম্ভব, যদি তুমি রাস্তায় রাজপথে মোকাবেলা করতে সেইটা ভিন্ন জিনিস, কিন্তু ধরে নিয়ে এসে তার ব্যাপারে আমি এখন সিদ্ধান্ত দেব, তারপরে তার ব্যাপারে কোনো ফয়সালা হবে, এটা অসম্ভব। বরং ধরে নিয়ে আসছো, তারা এখন আমাদের বন্দী, বন্দীদের ব্যাপারে ইসলামের বিধান কার্যকর হবে। আমি বললাম যে এদের খাওয়া দাওয়া করাও, এরা যদি স্বীকার করে যে এরা ওই দলের লোক, তাহলে এক ধরনের ব্যবস্থা হবে, আর যদি তারা স্বীকার না করে যে না তারা ওই দলের লোক না, তাহলে তাদেরকে সম্মান, মর্যাদা, খাওয়া দাওয়া করিয়ে, তাদের জুতা না থাকলে তাদের জুতা দেয়। এবং আমি আজকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি অফিস থেকে যে কয় জোড়া জুতা পেয়েছে আমাদের, ইভেন আমার জুতা জোড়া, আমি তাদের পায়ে তুলে দিয়েছি, পরেন এগুলো পরে আপনারা জামা কাপড় যা যা ছিল দিয়ে খাওয়া দাওয়া করাইয়ে তাদের এই 11 জনকে আমি ছেড়ে দিয়েছি। আপনি অবাক হবেন, এটা জানা দরকার এই জাতির, যে সেই রকম একটা ক্রিটিক্যাল মুহূর্ত যখন আমাদের 7 জন ভাইকে তারা শহীদ করছে, আমার সামনে 11টা লোক থাকার পরও আমি তাদেরকে সম্মান মর্যাদার সাথে তাদেরকে আমি ছেড়ে দিয়েছি। এবং ইতিহাস হচ্ছে ওই 11 জনের মধ্যে ইসলামী ছাত্র শিবির করে তাদের মধ্যে 4 জন সাথী হয়েছে। আমি তখন আমাদের ভাইদেরকে বলছিলাম পরে যে ভাই ওই লোকগুলোর ব্যাপারে যদি আমি ওই দিন কোনো পানিশমেন্ট দিতাম, আল্লাহর কাছে কী জবাব দিতেন আপনারা? বলছেন আসিফ ভাই আপনার সিদ্ধান্তের জন্য আপনার জন্য দোয়া করি, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ওই দিন নেতিবাচক কোনো সিদ্ধান্ত দিয়ে এই লোকগুলোকে ঝুঁকির মুখে ফেলেন নাই। আমার মন বলে যে আল্লাহ তাআলা আমার কোনো আমল যদি পছন্দ না হয়, ওই আমলটা আল্লাহ কবুল করতে পারে, এবং নিতান্ত একেবারে আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি, আপনার জন্য এই লোকগুলোকে আমি ছেড়ে দিলাম। কারণ এর ব্যাপারে আমি আইডেন্টিফাইড করতে পারি নাই যে এরা মৈত্রীর লোক, এরা ছাত্রলীগের লোক, এরা স্বেচ্ছাসেবক লোকদের গায়ে তো লেখা নাই, আর কেউ স্বীকার করতেছে না। সবাই যা হয় বিপদের মুহূর্তে, মানে কেউ পা জড়াই ধরতেছে, কেউ হাত জড়াই ধরতেছে, কেউ এসে বলতেছে ভাই আমার বাচ্চার কসম, আমার স্ত্রীর কসম, আমার মায়ের কসম, আমাকে আপনি বাঁচান। তো এরকম একটা মুহূর্তে আপনি তার গায়ে একটা থাপ্পড় দেওয়ার ইয়া থাকে, যদি মানুষ হয় মিনিমাম। এই ছাত্র শিবিরের দায়িত্ব কিন্তু আমি ব্যক্তি মাসুদ হিসাবে এটা করি নাই,
আমি করছি এটা ছাত্র শিবিরের দায়িত্ব। আর সেই ছাত্র শিবিরকে কেউ রক্ষাটা বলে, সেই ছাত্র শিবিরকে কেউ জঙ্গি বলে, সেই ছাত্র শিবিরকে কেউ উগ্রবাদী বলে, ইম্পসিবল। আমি ছাত্র শিবির করে দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এই মানবিকতাটা স্থাপন করেছি। এটা আমি আমার জায়গা থেকে, অভিজ্ঞতা থেকে বলছি, এটা কোনো বই পড়ে বা কারো কাছ থেকে শুনে বলতেছি।